প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ১২ ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। বৃহস্পতিবার যমুনায় ঢাকায় সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সরকার স্বাধীন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য উন্নয়ন সহযোগীরাও নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে বলে আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসন্ন সাধারণ নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের অনুমোদিত শ্রম আইন, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি কন্টেন্টগুলো পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন। ৭১কে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মিশনের উপপ্রধান ইনতালাসে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। মুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার জন্য সবাই জামাত ইসলামের দাঁড়িপাল্লাতে ভোট দিন, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। কাকা, আপনি আগামী নির্বাচনে কাকে ভোটে দেবেন? যে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে। প্রতিপক্ষকে হেয় ও ভোটের মাঠে প্রভাব ফেলতে আসন্ন সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ব্যবহার করছে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা। এর মাধ্যমে কন্টেন্ট তৈরি করে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে অপতথ্য। ছড়িয়ে পড়া অপতথ্যের বিস্তৃতি রোধ করতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। Do you have any separate unit for fact checking or you are depending on Bangladeshi sources? বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ টিমের উপপ্রধান জানান, কোন কোন দল বা ব্যক্তি অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতিবেদনের সে বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে। শুধু বাংলাদেশ নয়, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে, কখনো সেটি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হয়ে থাকে। এই প্রযুক্তির মাধ্যমে ভোটারদের দ্বিধান্বিত করতে দেখেছি আমরা। এমনকি ক্ষেত্রবিশেষে এটি বাস্তব জীবনে সহিংসতা ছড়াচ্ছে। যেসব মাধ্যমে এসব ছড়াচ্ছে আমরা তাদেরকেও পর্যবেক্ষণে রেখেছি। নির্বাচনের পর দুদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরবে পর্যবেক্ষক দল। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সবার ভোটাধিকার প্রয়োগ করা উচিত বলে মনে করেন তিনি। আমরা বলবো, আপনারা ভোটে অংশগ্রহণ করুন। ভোটার, প্রার্থী ও সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন প্রয়োজন। ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব বেছে নেয়ার এটিই সময়। আমরা বলবো, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এটি ঐতিহাসিক ঘটনা। ভোটের আগে কোনো পর্যবেক্ষণ তুলে ধরা হবে না বলে জানান পর্যবেক্ষক দলের উপপ্রধান। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। বেতন দ্বিগুণ করার সুপারিশে সন্তোষ জানিয়ে দ্রুত বাস্তবায়ন চাইছেন সরকারি চাকরিজীবীরা। তবে অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল দেয়া চ্যালেঞ্জিং হবে নির্বাচিত সরকারের জন্য। বাড়তে পারে জিনিসপত্রের দাম, বৈষম্য তৈরি হবে বেসরকারি চাকরিজীবীদের সাথে। বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করে পে স্কেল বাস্তবায়নের পরামর্শ তাদের। শারমিন নিডার প্রতিবেদন। মেয়াদের শেষ সময় সরকারি চাকরিজীবীদের খুশির সংবাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ১১ বছর পর দ্বিগুণ বেতন পাওয়ার স্বপ্ন দেখছেন সরকারি চাকরিজীবীরা। পে কমিশন যে সুপারিশ করেছে তাতে ২০তম গ্রেড বা একজন পিওনের বেতন হবে ৪২,০০০ টাকা, আর প্রথম গ্রেড বা একজন সচিবের বেতন হবে প্রায় ৩ লাখ টাকা। দীর্ঘদিন পরে এই পে স্কেলটা বাস্তবায়ন হোক, সেক্ষেত্রে আমাদের জনজীবন অনেকটাই উপকৃত হবে। বাস্তবায়ন হয় আমাদের কিছুটা দুঃখ দুর্দশা লাঘব হবে। দুর্নীতি মূলত করে আপনি অভাব অনটনের জন্য আর কি। যদি আপনি পে স্কেল যদি বাস্তবায়ন, আশা করি যে দুর্নীতি অনেকটাই হবে আর কি, লাঘব হবে আর কি। আগামী জুলাই থেকে পে স্কেল চালু হলে আগের চেয়ে সরকারের বেশি খরচ করতে হবে প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। বর্তমানে ১৪.৫ লাখ সরকারি চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগীকে দিতে হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটে শুধু বেতন বাবদ বরাদ্দ রাখতে হবে ২,৩৭,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরে ৭,৮৮,০০০ কোটি টাকা বাজেটের ২ লাখ কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে সরকারকে। এমন অবস্থায় বেতন বাড়ানো নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। ৩.৬৯% মাত্র হচ্ছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে।
তো এই অবস্থায় কিন্তু এত কম বিনিয়োগটাকে আবার টেনে তোলা এবং সেখান থেকে যে রাজস্ব আদায় করা সেটা কিন্তু খুব কঠিন হবে। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আসলে এই পে কমিশনের সুপারিশ দেওয়া হয়েছে, তো সেটা আসলে আগামী সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। এমনও হতে পারে যে সরকারকে আসলে ঋণ করতে হতে পারে। তিনি বলেন, পে কমিশনের সুপারিশ প্রত্যাখ্যানের সুযোগ নেই, তবে বেসরকারি কর্মজীবীদের কথা মাথায় রেখে বাস্তবায়নের দিকে যাওয়া উচিত। প্রাইভেট সেক্টর আসলে ইকুয়ালি তারা আসলে এই যে তাদের যে স্যালারি সেটা বাড়াতে পারবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তার কারণ যখনই স্যালারি বাড়ে তখনই কিন্তু মূল্যস্ফীতিও পাল্লা দিয়ে বাড়ে। মূল্যস্ফীতির চাপ এবং একই সঙ্গে যারা বেসরকারি খাতে নিয়োজিত তাদের উপর একটা দুই রকমের চাপ তৈরি হতে পারে। একটা হচ্ছে যে তাদের ওখানে হয়তো স্যালারিটা বাড়ানো লাগতে পারে এটা, আর এই স্যালারি যদি বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে বেকারত্ব তৈরি হতে পারে। সাধারণ মানুষকে চাপ না দিয়ে রাজস্ব বাড়ানোর পরামর্শ তার। সবাই বাড়লে কিন্তু তখন এই ব্যয় সংকলনটা তো কোনো সমস্যা নয়। শারমিন মীরা, ৭১, ঢাকা। ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলোকে একে অপরকে আঘাত না করার আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরাঞ্চল সফরে যাওয়ার আগে সকালে বিমানবন্দরে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আগামীতে যারাই এবার ক্ষমতায় আসবে তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক প্রচারে উত্তরবঙ্গে 2 দিনে 8টি জেলায় নির্বাচনী সভা করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ পঞ্চগড় দিয়ে শুরু করে পরে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সভা অনুষ্ঠিত হবে। শনিবার রংপুরে আবু সাইদের কবর জিয়ারত শেষে জনসভায় অংশ নেবেন তিনি। একই দিন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সভা করে ঢাকা ফিরবেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের প্রথম বার্তা হচ্ছে দেশের স্বার্থে একটা জায়গায় সকলেরই ঐক্যবদ্ধ থাকা উচিত। 2 নম্বর হচ্ছে পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন। জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট দিয়ে, সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে কবুল করে নেবে, গ্রহণ করে নেবে, আমাদের সকলের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যে কোনো অসৎ উদ্দেশ্য থেকে সকলেরই বিরত থাকা উচিত। রাষ্ট্রের কোনো পর্যায়ের কারোই এতে সম্পৃক্ত হওয়া উচিত নয়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ পঞ্চগড়ে জনসভা করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। চৈতি, সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে এই জনসভা শুরু হয়েছে, তবে এখনো যোগ দেননি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশস্থলে এসে উপস্থিত হবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এখানে 10 দলীয় জোটের এই পঞ্চগড় জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন কথা বলছেন। পাশাপাশি মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং এই পঞ্চগড় 1 আসনে 10 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম এবং জামায়াতে ইসলামীর উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম সহ 10 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন এবং মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই সমাবেশে যোগ দিয়ে এই জনসভায় আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা দেখছি সকাল থেকে এখানে কিন্তু পঞ্চগড়ের 5টি উপজেলা থেকে জামায়াতে ইসলামী এবং 10 দলীয় জোটের নেতাকর্মীরা তারা ছোট ছোট মিছিল নিয়ে এই পঞ্চগড় শহরের চিনিকল মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু এই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে নেতৃবৃন্দ বক্তৃতা যেটি বলছেন যে পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্বত্র জেলা হওয়ায় নানা সমস্যা এই জেলায় রয়েছে। পাশাপাশি এখানে বেশ কিছু সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য জামায়াতের আমির বিভিন্ন প্রতিশ্রুতি দিবেন। দলের নেতাকর্মীদের সেই প্রত্যাশা রয়েছে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত এবং 10 দলীয় জোট মনোনীত যারা প্রার্থী রয়েছেন পঞ্চগড় জেলায় তাদেরকে বিজয়ী করতে জামায়াত আমির এই পঞ্চগড় জেলার জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেই প্রত্যাশা নেতাকর্মীদের রয়েছে। এবং যারা প্রার্থী রয়েছেন তারাও এখানে বক্তৃতা রাখছেন, তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করবার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন নেতৃবৃন্দ। এখানে আমরা দেখছি যে পঞ্চগড় জেলায় 2টি নির্বাচনী আসন রয়েছে। সেই নির্বাচনী আসনে পঞ্চগড় 1 আসন থেকে
জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলম এবং পঞ্চগড় 2 আসনে শফিউল্লাহ শফি, যিনি জামায়াতের প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। এখানে অন্যান্য দলের যারা রয়েছেন তারাও কিন্তু এই 2 দলের পক্ষে এসে ভোট চাইছেন। এখানে জামায়াতের আমির বক্তব্য দেবার পরে বেলা 2টায় দিনাজপুরে আরেকটি জনসভা রয়েছে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। সেখানে শেষ করে ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও থেকে সন্ধ্যা 6টায় রংপুরে জনসভার মাধ্যমে আজকের তার কার্যক্রম শেষ হবে। চৈতি। সাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর জনসভা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। দেশকে এগিয়ে নিতে হলে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে 10 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আজ রাজধানীর শাহজাদপুরে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে আরো বলেন, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান হয়েছিল। এই আকাঙ্ক্ষা থেকে এবার নির্বাচনে অংশগ্রহণ করছে এনসিপি। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এক লুটেরা গ্রুপ চলে যাবে, অন্য লুটেরা অন্য ঋণ খেলাপিরা সংসদে যাবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না। আমাদের এবার বিজয় হবেই। 10 দলীয় নির্বাচনী ঐক্য সংসদে যাবে, সরকার গঠন করবে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। দর্শক, রাজধানীতে এনসিপির গণসংযোগের খবর রাখছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। তার কাছ থেকে জানবো বিস্তারিত। রাশেদ, নাহিদ ইসলাম কোথায় প্রচার চালাচ্ছেন এবং কি বলছেন তিনি, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সব মিলে বিস্তারিত জানাবেন। চৈতি, গণমিছিল যেটি হচ্ছে সেটি কিন্তু আসলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এবং যেখানে অংশ নিয়েছেন 10 দলের ঐক্য জোটের যারা নেতারা রয়েছে তারা সবাই কিন্তু অংশ নিয়েছেন এবং আমরা কিন্তু দেখছি যে নাহিদ ইসলাম তিনি আছেন এবং নাহিদ ইসলামের পরে কিন্তু আরো অন্যরা অনেকেই আছে। নাহিদ, আমরা যদি লাইভে আছি, যদি একটু কথা বলি এই যে ঐক্য জোট সবাই মিলে আপনারা একসাথে একটু বলবেন। আমরা তো নির্বাচনী মাঠে নেমেছি, জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি, তাদের সমস্যাগুলো শুনছি। এই তো মানুষের ব্যাপক আমরা সাড়া পাচ্ছি। প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি হয়েছে, কি মনে হচ্ছে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন? ইনশাআল্লাহ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে 10 দলীয় পক্ষেই ভোট যাবে। দেখছেন এই যে মিছিলটি হচ্ছে, গণমিছিলটি, এবং সেই গণমিছিলটি কিন্তু 10 দলের যে ঐক্য জোটের সকল প্রার্থীরা তারা কিন্তু এখানে আছেন এবং তারা বলছেন যে শাপলাকলি এই ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বীও কিন্তু বিএনপির যিনি এম এ কাইম, শাপলাকলিকে জিতিয়ে আনার জন্য তারা সব ধরনের প্রচেষ্টা চালাবেন বলে বলছেন এবং তারা জনসমর্থন থেকে শুরু করে সবকিছু মিলে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আছে সেই নির্বাচনে 10 দলীয় ঐক্য জোটের শাপলাকলি মার্কাকে জেতানোর জন্য চেষ্টা করবেন। কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম কথা বলছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে 12ই ফেব্রুয়ারি বিশেষ করে ঢাকা 11 যেই আসন এখন মূলত বাসতলা হয়ে রামপুরা এবং বাড্ডা এলাকায় এই গণমিছিলটি হচ্ছে। এই ঢাকা 11 আসনে কোনো সরকারের আমলেই আসলে সেরকমভাবে কোনো উন্নতি হয়নি, তাই তারা চেষ্টা করছেন এবং তারা বলছেন যে এবার চাঁদাবাজ, সন্ত্রাসবাজ এবং ট্রাফিক জ্যাম এবং রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলো মেরামতের কাজ করে এই এলাকাটা উন্নয়ন করা হবে। রাশেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীতে এনসিপির গণসংযোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ আনিস। বিগত 15 বছরের নিশিরাতের ভোট ডাকাতদের নির্বাচনের মতো একটি গোষ্ঠী ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে, প্রবাসীদের ব্যালট দখল করছে। এদের আর ভোট ডাকাতদের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নারায়ণগঞ্জের 2500-এ 5 রুখি আনোয়ারা বেগম ডিগ্রি কলেজ মাঠে ভোর 4টার দিকে নির্বাচনী প্রচারণা শুরুর পর 7ম সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সবাইকে সজাগ থাকার কথা বলেন, পাশাপাশি সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার তাগিদ দেন তিনি। বিএনপি ক্ষমতা এলে অতি দরিদ্র মানুষদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার কথা বলেন তিনি।
বিএনপি ক্ষমতায় আসলে দেশের ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। গত 15 বছর ভোট দেওয়ার সুযোগ পায়নি মানুষ। রাষ্ট্র মেরামত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে প্রাইভেট প্রপার্টি আছে সেগুলো আবার তারা দখল করে নিয়েছে, খবর পাইছেন? তাহলে এদের সাথে ওই গত 15 বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আমাদের পার্থক্য নাই, দুইজনে একই। কাজে এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নারায়ণগঞ্জের 2500-এর আশা উপলক্ষে রাত 3টা পর্যন্ত অপেক্ষা করেন শীত উপেক্ষা করে। তারা জানান প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে এই অপেক্ষা। দলের নেতারা জানান বৃহস্পতিবার 2500 ও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় এসে ভিড় করেন জনসভার মাঠে। তারা কেউ বিকেল এবং সন্ধ্যা থেকে অপেক্ষা করেন, সেই অপেক্ষা করায় রাত 3টা পর্যন্ত। তাদের দাবি দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। সেই অপেক্ষা আজকের অপেক্ষার চেয়ে ভয়ঙ্কর ছিল। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আইছে অথবা 2500 আজকে আসবে ফার্স্টে। আমরা এটার লেগে রাত্রে করে বয়ে রয়েছি, সারা রাত্রে থাকলে সারা রাত্রেই থাকবো বইয়া। এখানে দিয়ে উনি টাকা যাবেন তার আশায় আমরা প্রত্যাশা আমরা বসে রয়েছি এবং যতক্ষণ পর্যন্ত ওনারা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই মাঠে বসে থাকবো। তারেক রহমান সাহেব আসতেছে এখানে 2502 আসন এবং আজাদ সাহেবের জনসভা। এই জনসভায় জনাব তারেক রহমান সাহেব কিছু বক্তব্য রাখবেন, এই শোনার জন্য আসছি। আমরা বিএনপি করি, আমরা দেশ নায়ক তারেক রহমানকে দেখার জন্য আমরা সবাই এক হয়েছি। রাজধানীর জুরাইনে জনসংযোগ করছেন ঢাকা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। সেখানে আছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার, যুক্ত হচ্ছি তার সাথে। মিল্টন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জনসংযোগে কি বলছেন প্রার্থী এবং সাধারণ মানুষ কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি জানেন যে ঢাকা 4 আসন যেটি হচ্ছে জুরাইনের এবং অঞ্চল ঢাকার, এবং এটি ঢাকার সবচাইতে ঘনবসতি অঞ্চলের একটি, এবং এই অঞ্চলের যিনি বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন, তিনি আজকে দ্বিতীয় দিনের মতো তার জনসংযোগে বেরিয়েছেন। এবং এখানে যে এটি আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঞ্চলটি ঢাকার, এটি একটি অনেকটাই অনুন্নত এবং ছোট ছোট চিপা গলি ঘুরছির, এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে জনসংযোগ করতে বেরিয়েছেন সেখানে কিন্তু বেশ কয়েকটি রাস্তায় তিনি প্রবেশই করতে পারছেন না, এবং তাকে বেশ কয়েকবার আমরা দেখছি যে রাস্তা আটকে থাকবার কারণে, উন্নয়ন কাজ চলবার কারণে তাকে এইখানে জনসংযোগের রাস্তা বদল করতে হয়েছে। কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আমরা তাকে জানতে চেয়েছিলাম যে আসলে এবারের নির্বাচনে তার প্রতিশ্রুতি কি, এবং তিনি যেটি বলেছেন যে তিনি এই জুরাইনের যে প্রধান সমস্যা জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতাকে তিনি মুক্ত করতে চান। তিনি এখানকার যানজট মুক্ত করতে চান। এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে, সেই মানুষের এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে চান, এবং একই সঙ্গে এখানে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ সহ এবং যানজট নিরসন সহ নাগরিক যে সমস্ত অসুবিধা আছে সেই নাগরিক অসুবিধাগুলোকে দূর করে তিনি নগরের মানুষের জীবনের মান উন্নয়ন করতে চান, এবং সেই জন্য তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং বলছেন যে এখানকে তার একটি বড় কাজ হবে এখানে একটি হাসপাতাল তৈরি করা। চৈতি।
মিল্টন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এদিকে ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তিনি এখন কোন জায়গায় প্রচারণা চালাচ্ছেন এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। যদি আপনি যেমনটি বলছিলেন, বা প্রতীক বরাদ্দের পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রচারণায় নেমেছেন এবং আজকে মিরপুর 12-র এই এলাকায় কিন্তু প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। তিনি ধানের প্রতীকে প্রচারণা চালাচ্ছেন এবং সকাল 10টা থেকে মিরপুরের আবেশ রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তিনি প্রচারণা শুরু করেন এবং এখন তিনি এই এলাকার 2 নং ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন এবং সেখানেই আরও কিছুক্ষণ পর্যন্ত তিনি এই প্রচারণা চালাবেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছেন এবং প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু এই এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এবং মাদকের একটি অবাধ বিচরণের কথা রয়েছে এবং শোনা যায়, বারে বারে গণমাধ্যমে উঠে আসে এবং সেটি সমাধানে কিন্তু তিনি ভোটারদের সাথে কথা বলছেন। আমরা যদি একটু তার সাথেই কথা বলি। আমিনুল ভাই, আমরা সরাসরি সম্প্রচারে আছি। আপনি নির্বাচনে ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি বা পরিকল্পনা নিয়ে এসেছেন? আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ঢাকা 16 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, পরামর্শ করেছি, করে সমস্যাগুলো চিহ্নিত করে আমি পরিকল্পনা করেছি। আমি কোনো প্রতিশ্রুতি নিয়ে আসি নাই। সেই পরিকল্পনা মাফিক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই এলাকার জনগণের রায় নিয়ে যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আমি আমার এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমিনুল ভাই, আপনি দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেছেন এবং আজকে সকাল 10টা থেকে আপনি প্রচারণা শুরু করেছেন। এখন পর্যন্ত ভোটারদের সাড়া কেমন? আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রত্যেকটি বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে আমাদের মায়েরা, বাবারা, ছোট ছোট বাচ্চারা তারা অভিবাদন জানাচ্ছে এবং যেহেতু দীর্ঘদিন ধরে আমি এলাকায় বসবাস করেছি, খেলাধুলা করেছি, মানুষ আমাকে রাজনীতিবিদ পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে সবাই চিনে। সো আমি আশা করি ইনশাল্লাহ জনগণের যেই অকুণ্ঠ ভালোবাসা পাচ্ছি আমি, ইনশাল্লাহ এই রায়ের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ নির্বাচিত হতে পারবো ইনশাল্লাহ। চৈতি, আপনি যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন কিন্তু তিনি এই এলাকার সন্তান এবং এই এলাকার মানুষদের উন্নয়নে কিন্তু তিনি কাজ করতে চান এবং সকালবেলার প্রচারণা থেকে কিন্তু তার সাথে কিন্তু তার সাবেক সহকর্মী এবং ক্রীড়া অঙ্গনের বেশ কিছু মানুষ কিন্তু যুক্ত রয়েছেন এবং দলীয় নেতাকর্মীরাও এই প্রচারণায় অংশ নিয়েছেন। চৈতি, তানহা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনে প্রচারণা খবর জানাচ্ছিলেন সহকর্মী জুলিয়া তানহা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন মাত্র 4 জন নারী। নির্বাচনে মোট ভোটারের অর্ধেক নারী হওয়া সত্ত্বেও জাতীয় নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর নারীদের প্রার্থী করার ক্ষেত্রে এই অনীহা অপ্রত্যাশিত। এতে রাজনীতিতে আসার ক্ষেত্রে নারীদের আগ্রহ কমাবে বলছেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নারী নেত্রীরা। বাবুন পালের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 113 জন প্রার্থী। তার মধ্যে নারী প্রার্থী মাত্র 4 জন। এবার নির্বাচনে অংশ নেওয়া 51টি রাজনৈতিক দলের মধ্যে 25টি দল প্রার্থী দিয়েছে চট্টগ্রামের 16টি আসনে। তার মধ্যে মাত্র 2টি দল, ইনসানিয়াত বিপ্লব ও বাসদ মার্ক্সবাদী থেকে 3 জন নারী মনোনয়ন পেয়েছেন। বিএনপি, জামায়াতের মতো বড় দলসহ 23টি দল চট্টগ্রামে কোনো নারী প্রার্থী রাখেনি। চট্টগ্রামে নারী প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম 10 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 2 জন। তারা হলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সাবিনা খাতুন ও বাসদ মার্ক্সবাদীর আসমা আক্তার। এছাড়া চট্টগ্রাম 11 আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর দীপা মজুমদার ও চট্টগ্রাম 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জিন্নাত আক্তার।
যেখানে ভোটারের অর্ধেক নারী, সেখানে চট্টগ্রামের 16টি আসনে নারীদের এত কম অংশগ্রহণ অপ্রত্যাশিত ও হতাশাজনক বলছেন চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত নারীরা। রাজনীতির মধ্যে যে গণতান্ত্রিক যে চর্চা এবং যে লিঙ্গভিত্তিক সমতা, যে বৈষম্যহীন দৃষ্টিভঙ্গি নারীর প্রতি, সেই দৃষ্টিভঙ্গির অভাবেই কিন্তু যে আপনার এই নারী প্রার্থীর যে মনোনয়ন সংখ্যাটা খুবই কম। নারীদেরকে যদি মূল্যায়ন করা হতো। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। পূজার আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শ্রেয়া রায়। শ্রেয়া, পূজার আয়োজন কেমন দেখছেন, কি বলছেন ভক্তরা, বিস্তারিত জানাবেন। চৈতি, এখন পর্যন্ত সেই সকাল থেকে ভক্তরা যেরকম ভিড় করেছিল, এখন পর্যন্ত আমি দেখাতে চাই ঠিক তেমনই ভিড় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এই পূজাটির জন্য প্রতি বছর শিক্ষার্থীদের সাথে নানান সাধারণ মানুষরা অপেক্ষায় থাকেন প্রতি বছর কবে আসবে এই উৎসবটি। সেই সাথে যদি একটু বলতে চাই, এখন যেহেতু পূজা শেষ হয়ে গিয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপগুলোতেও নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে চলছে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। সেই সাথে এখনও আমি আবারও বলতে চাই, রঙিন পোশাক পরে পূজা মণ্ডপগুলোতে পূজা উদযাপন করছেন ভক্তরা। তারা ঢাকের বাদ্য, ধূপধনু আর মন্ত্র উচ্চারণের মুখরতার মধ্য দিয়ে আজকের এই সরস্বতী পূজাটি উদযাপন করছে। আমি একটু একজন ভক্তের সাথে কথা বলতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই যে কেমন লাগছে তারটি। কেমন লাগছে এবারে সরস্বতী পুজো? ভালোই লাগছে। প্রতি বছরের মতন এবার উদযাপিত হয়েছে কিনা এটা একটু জানতে চাই। উদযাপিত হয়েছে, কিন্তু লোক আর একটু কম হয়েছে, ওরকম আগের মতো হয় না লোক। চৈতি, সবশেষ এটি ছিল আমার কাছে তথ্য। শ্রেয়া, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে যুক্ত হয়ে সরস্বতী পূজার খবর জানাচ্ছিলেন সহকর্মী শ্রেয়া রায়। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।